এ যেন অন্ধকারের মাঝে এক টুকরো আলোর সন্ধান। শীতের রুক্ষতা আর জরাজীর্ণতাকে সাথী করে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে শহীদ বেলাল পাঠাগার। সবাইকে স্বাগত ভাষার মাসের নিয়মিত আয়োজন আমাদের পাঠাগারে। সাথে আছি আমি ফারজানা লিনা। আজকে আমরা এসেছি ময়মনসিংহের গফরগাঁওয়ে অবস্থিত 1972 সালে স্থাপিত শহীদ বেলাল পাঠাগারে। জানবো এই পাঠাগারে কি আছে, চলুন দেখে নেওয়া যাক। আমার সাথে আছেন গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক এবং শহীদ বেলাল পাঠাগারের পরিচালনা পরিষদের সদস্য সুলতান আহমেদ। এই পাঠাগারটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। সেই সময়টাতে আপনার বয়স কিরকম ছিল? তখন আমার বয়সটা ছিল যে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, মানে 10-11 এরকম। আচ্ছা, তো একটু আপনার স্মৃতি থেকে জানতে চাই, আপনার মানসপটে এই পাঠাগারের যে শুরুটা হয়েছিল সেই সম্পর্কে আপনার স্মৃতিতে কি আছে, বা আপনি যাদের কাছে শুনেছেন এই সম্পর্কে সেই প্রতিষ্ঠার সময়টা একটু জানতে চাই। 1972 সালে তো আমরা খুব ছোট বলা চলে, কিন্তু অনেক স্মৃতিগুলি আমাদের একেবারে উজ্জ্বল। মুক্তিযুদ্ধের স্মৃতি অনেক কিছু আমাদের উজ্জ্বল। তো মুক্তিযুদ্ধোত্তরকালে শহীদ বেলাল, যিনি গফরগাঁও কলেজের 4র্থ বর্ষের ছাত্র ছিলেন, হ্যাঁ, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের একজন মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং মুক্তিযুদ্ধের শহীদ, নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন। তো শহীদ বেলালকে স্মরণীয় করার জন্য তার মুক্তিযুদ্ধ বন্ধুরা এবং গফরগাঁওয়ের কিছু কালচারাল মানুষ, যেমন শামসু ভাইয়ের মতো একজন নিবেদিত প্রাণ মানুষ, তারা চিন্তা করলেন বেলালকে অমর করে রাখার জন্য একটা কিছু করা দরকার। তখন তারা চিন্তা করলেন যে বেলালের নামে, শহীদ বেলালের নামে একটা পাঠাগার করা যায় কিনা। এটা আমাদের শোনা, কারণ আমরা তো তখন সরাসরি অংশ নিতে পারি নাই। এবং তখন তারা বেলাল আহমেদের নামে এই শহীদ বেলাল পাঠাগার, তার স্মৃতি হিসাবে শহীদ বেলাল পাঠাগার গঠন করেন। এখন যে অবস্থায় আছে এই পাঠাগার, সেখান থেকে আসলে আপনারা কি ভাবছেন? সামনে এর রক্ষণাবেক্ষণ বা আরও বেশি সংরক্ষণের জায়গাটা নিয়ে কি ভাবছেন? আসলে আমি নৈরাশ্যবাদী না, যে অনেক উত্থান পতন হয়, আবার অনেক সংগঠনের দেখেছি উত্থান পতন হয়েছে। এটাও আজকে স্থবির আছে। আমি আশা করি একদিন এই সমৃদ্ধ একটা পাঠাগার, এই পাঠাগারে এটার সমৃদ্ধি আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কারণ মানুষ আসবে, পড়তে হবে, মানুষকে পড়তে হবে। মানে কি, মানুষ জ্ঞান অর্থ হলো জানার আগ্রহ, জানতে চাওয়া। হ্যাঁ, মানুষ জানতে চাইবে এবং এই প্রেরণা মানুষের মধ্যে থাকবেই, তারা আসবে আমি আশা করি। আমাদের আসলে উচিত আমাদের যৌথভাবে, আমাদের স্কুল কলেজ, আমাদের গার্জিয়ান, আমরা যারা যে কালচারাল বা সাহিত্যিক সংগঠনের সাথে জড়িত আছে, এদেরও আরও চেষ্টা করা উচিত যে আমাদের উত্তর প্রজন্মকে, হ্যাঁ, আরও সমৃদ্ধ করার জন্য, জ্ঞানী করে তোলার জন্য, ওদের পাঠ্যাভ্যাস গড়ে তোলার জন্য আমাদের আরও কিছু করা উচিত বলে আমি মনে করি। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তির দৌরাত্ম্যে এবং মুঠোফোনের চাপে সবচেয়ে কঠিন বিষয় হলো বই পড়ার ক্ষেত্রে মনোযোগ ধরে রেখে বই পড়তে বসা। সেক্ষেত্রে পাঠাগার রাখতে পারে দারুণ ভূমিকা। আমরা যে সময়ের যুবক, যে সময়কার, সে সময়ে আমাদের যাদের একটু আগ্রহ ছিল যে পাঠ্য বইয়ের বাইরে কিছু পড়াশোনা করার, তাদেরকে ওই মোটামুটি লুকিয়ে অথবা পড়াশোনার ফাঁকে কোনো বড় পরীক্ষার অবসর সময়েই শুধু বই পড়ার সময় পাওয়া যেত। এবং পড়ার জন্য আমরা তো আগ্রহী ছিলাম,
এখনের যুগের সাথে তুলনা করলে মনে হয় এখন যেন উল্টো হয়ে গেছে। এটা প্রগতির বলি, যুগের বলি, অথবা বলি যে মানসিকতার পরিবর্তন বলি, আচ্ছা এর প্রভাব সর্বত্রই। সেক্ষেত্রে আসলে আপনারা এখন নতুন কৌশল হিসেবে কি করতে পারেন মনে করেন যে সন্তানদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করার ব্যাপারে? আমরা আগ্রহী না এটাও বলবো না। এখন যেরকম আমরা কাগজে বইগুলো, যেটা আমরা একমাত্রই আমাদের মানে পড়ার ব্যবস্থা ছিল, এখন কাগজে বই ছাড়াও বিভিন্ন অনলাইন মাধ্যম অথবা ট্যাবলেট বা বই পড়ার জন্য বিভিন্ন কম্পিউটার যন্ত্র, এগুলো দিয়ে তারা এগুলো পড়ছে। যারা আগ্রহী তারা এখনও পড়ছে। পড়ছে না এটা আমরা বলবো না, তবে আগে যে পরিবেশটা ছিল, এখানে এসেই আমরা যে দেখতাম যে বিরাট লম্বা লাইন ধরে আমরা বসে পড়াশোনা করতে নিয়মিত, ওরকম আগ্রহী এখানে কম পাওয়া যায়। আচ্ছা, বাসায় হয়তো বসে মোবাইলে তারা পড়ছে, ট্যাবলেটে পড়ছে, কম্পিউটারে পড়ছে, ট্যাবলেটে পড়ছে। তবে এখনকার যে সারা বিশ্ব হাতের মুঠোর মধ্যে ওই বিভিন্ন ঝলসানিতে এই জ্ঞানের ঝলকটা ওদের কতটুকু আকৃষ্ট করতে পারছে সে নিয়ে আমার সন্দেহ আছে। আমি শিক্ষার্থী, অ্যাজ এ স্টুডেন্ট আমার একাডেমিক স্টাডির পাশাপাশি অনেক কিছু জানার কিউরিয়াসিটি থাকে। আর পাঠাগারই একমাত্র ওয়ে যার মাধ্যমে আমরা আমাদের এই কৌতূহলগুলো পূরণ করতে পারি, এবং একটি পাঠাগার থাকলে আসলে আমাদের জ্ঞানটাও সমৃদ্ধ হয়। পাঠাগারকে যদি যুগের সাথে উপযোগী করে আরও ডিজিটালাইজ করা যেত তাহলে আরও ভালো হতে বলে আমি মনে করি। আমাদের বইয়ের প্রতি আরও নিজেদের আগ্রহ বাড়াতে হবে, ডিভাইস থেকে বের হয়ে, আর ছোটোদেরকেও বুঝাইতে হবে। আমাদের নিজস্ব দায়িত্ব তো আছে অবশ্যই, যাতে এড়ানো যাবে না। ছোটোদেরকেও কেমনে বই পড়লে বইয়ের প্রতি বইয়ের যে গুণটা আর কি, কার্যকরিতা, ওইটা বুঝাইতে হবে আর কি। টিভির রেডিয়েশনটা ভালো নয়, আর আমরা যখন বই পড়ি তখন এটা আমাদের মস্তিষ্ককে ভালোভাবে এটা অ্যানালাইজ করতে সাহায্য করে, আর এটা বিমূর্ত থেকে আমি সামনে ইমাজিন করতে পারি, আর এটা ভালোভাবে অনুভব করতে পারি যখন আমি এটা বইয়ে পড়ি। আমি 12 সাল থেকে সম্পৃক্ত হই। এখানে সম্পৃক্ত হওয়ার পর থেকেই আমি জানতে পারি যে 15,000 বই আছে, এবং পরবর্তী সময়ে এখন পর্যন্ত ওই বই আর নাই। অনেক বই করোনার সময় বন্ধ থাকাকালীন বই নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে থেকেই আমরা এই পাঠাগারটা অত্যন্ত অর্থনৈতিকভাবে নিমজ্জিত অবস্থায় আছি। অর্থনৈতিকভাবে আমরা দাঁড়াইতে পারতেছি না। অনেক সরকারের কাছে আমরা অনেক অনুদান চাইছি, পাই নাই। 2013 সালে কিছু পেয়েছিলাম, আবার 2016 সালে কিছু পেয়েছিলাম। অদ্যাবধি আমরা আর কোনো অনুদান পাই নাই। ব্যক্তিগতভাবে আমি একজন এখানে শুধু এমনি ফ্রি সার্ভিস দিচ্ছি, যেহেতু এটার প্রতি একটা মায়া আছে এই হিসাবে, এবং সমাজকর্মী হিসাবে। স্কুল কলেজের ছেলেমেয়েরা এখানে আসেন, তারা পড়েন খুব কম, তবু তারা 2-1 জন আসেন, এইসব বই পড়েন। চেতনার বিপ্লবে বইয়ের বিকল্প নেই। বই পড়ুন, জ্ঞানের জগতে প্রবেশ করুন। এমনই প্রত্যাশায় আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো পর্বে। সঙ্গে থাকুন সময়ের।